আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। বাসায় কবে যাবি? আপু বলল, তোরে একা রেখে যেতে পারবো না, আমার খুব ভয় হয়। আমি বললাম, আমাকে নিয়ে এত চিন্তা করিস না তুই আপু, কিচ্ছু হবে না আমার। আপু আমার হাত ধরে বলল, তুই আবার আমার সাথে চল, তোর চাকরি করার কোনো দরকার নেই, তোর দুলাভাইয়ের সাথে দোকানে থাকবি। আমি হাসতে হাসতে বললাম, দুইটা পিচ্চি মেয়ে আমাকে মারতে পর্যন্ত নিয়েছে, আর তুই কিভাবে বলিস আমি এখন তোর বাসায় যাব? রিফাত ম্যাডাম আমাদের উনাদের বাসায় যেতে বলেছে, আমাদের এখন তার নিরাপত্তা দিতে হবে। উনার বাসার সামনে অনেক ভিড় জমে আছে, এখন যে কোনো সময় যা ইচ্ছা তাই হতে পারে, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, আমি তো কালকে ডিউটিতে যোগ দিব, কিন্তু আজকে কেন? রবিন বলল, আমি কি জানি, ম্যাডাম বলেছে আমাদের যেতে তাড়াতাড়ি যেতে হবে। আমি বললাম, বিনা ড্রেসে যাব নাকি? রবিন বলল, এমনটাই তো বললো, আর এর জন্য আমাদের আলাদা করে বোনাস দেওয়া হবে। আমি বললাম, আমি যাব না, তুই যা। রবিন বলল, দেখ রিফাত, ভাবির কিছু হয়ে গেলে বিপদে তুই পড়বি, তাছাড়া উনি আমাদের মেজর। আমি রবিনের দিকে তাকিয়ে বললাম, ওকে ভাবি বলবি না, ও একটা ফালতু মেয়ে। আচ্ছা তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি আসছি। রবিন রুমে যাওয়ার পর আপু আমাকে বলল, আজ যাই করিস, আবার নতুন কোনো ঝামেলা করিস না, তুই একা একা কিছুই করতে পারবি না। আমি দাঁড়িয়ে বললাম, আরে ধুর, তোর এইসব কথা রাখতো, এখন বল বাসায় যাবি কবে? আপু বলল, আজকে বিকালে যাব, তুই আগে বাসায় আই, পরে যাব। আমি আচ্ছা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে রেডি হয়ে রবিনকে বললাম, এখন চল তাহলে। রবিন বলে বলল, রিফাত একটা কথা বলবো। আমি বাইরে গিয়ে গাড়ির ভিতরে বসে বললাম, বল শুনি, কি বলবি? রবিন বলল, রিমি ভাবিকে তুই কোনোভাবে মানিয়ে নে, ওকে তুই বুঝিয়ে বল। আমি বলি কি, তুই ওর সাথে নীরবে গিয়ে কথা বলে দেখতে পারিস, আমি আশা করি ও তোর কথা বুঝতে পারবে। আমি বললাম, এত সহজে ওকে আমি আমার বউ হিসাবে মেনে নিব? বাহ বাহ, খুব সুন্দর কথা বললি। ও আমার সাথে যেই গেমটা খেললো না, এটা শেষ করব আমি। রবিন বলল, ধুর, তোরে আর কিছু বলবো না, বললেও বুঝবি না, কিন্তু আমার জানা মতে এই খুন রিমি ম্যাডাম করতে পারে না। আমি বললাম, তাহলে তুই খুনগুলো করলি নাকি? রবিন আমার দিকে তাকিয়ে বলল, ধুর, তুইও না, কি সব কথা বলিস, থাক, তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। এই যে মুখ বন্ধ করলাম। রিমি ম্যাডামের বাসার সামনে গিয়ে গাড়ি থামিয়ে ভিতরে যেতে লাগলাম। বাইরে অনেক সাংবাদিক এসে গেছে, আবার অনেক মানুষের ভিড় জমে আছে, সবাই মনে করছে এই খুন রিমি ম্যাডাম করেছে, কিন্তু কেউ তো আর আসল কাহিনী জানে না। মনে মনে বললাম, মিস রিমি চৌধুরী, আজকে থেকে তো খেলা শুরু, সামনে কত দিন আছে, চাকরি থাকবে তো দূরের কথা, পালানোর কোনো জায়গা থাকবে না আপনার। আমরা রিমি ম্যাডামের বাসার ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিমি ম্যাডাম সোফায় বসে বসে কি যেন চিন্তা করছে। আন্টির দিকে তাকাতেই উনি আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে দিল। হয়তো তিনি অবাক হয়েছেন, কালকে আমি ওনার মেয়ের জামাই ছিলাম, ওনার মেয়ের সাথে ঝগড়া করে আমি যে সকাল সকাল এখানে আসব, তিনি হয়তো এটা ভাবতেও পারে নাই। কিন্তু কি আর করার, চাকরি যেহেতু করি, বড় ম্যাডামের অর্ডার তো মানতেই হবে। আমি আর রবিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রবিন রিমি ম্যাডামকে বলল, ম্যাডাম আমাদের এখন কি করতে হবে? রিমি ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে বলল, ও তোমরা এসেছো, একটা কথা কি জানো রবিন, কিছু কিছু নষ্ট মানুষের সাথে দেখা হয়ে নিজের জীবনটাও চলে যেতে পারে। কোথা থেকে যে এইসব কুকুর বিলাই আসে এটাই বলতে পারি না। যাক, সেই সব কথা বাদ দিই, তুমি গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকো, কাউকে ভিতরে আসতে দিবে না, আর ওকে বলো বাইরে গিয়ে রক্তের দাগগুলো পরিষ্কার করতে। আজকে আবার কাজের ছেলেটা আসে নাই, আমার বাসায় একদিন কাজ করলে অনেক টাকা পাই, তবে তোমরা যেহেতু ডিউটিতে আসছো, এজন্য বাড়তি কোনো টাকা পাবে না, যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আমি জানতাম আমার সাথে এমন কিছু হবে, রিমি ম্যাডামের সাথে ঝামেলা করার পরেও আমার তার কাছে আসাটা বোকামি হবে, এটা তো আমি জানি, কিন্তু তারপরও চাকরি বাঁচাতে এখানে আসছি। লাশগুলো কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, তবে শুনলাম একটা লাশের পাশে নাকি একটা চিঠি পাওয়া গেছে, ওখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য সরকারি চাকরিজীবী অনেক বড় একজন অফিসার তিনি দায়ী, এজন্য সবাই মনে করছে এই কাজ রিমি ম্যাডাম করেছে। মনে মনে বললাম, গেম তো এখনো শুরুই করি নাই, এর আগে এই অবস্থা, আমার সাথে যা করবে আমি এর সাথে 2 গুণ করে সবকিছু ওরে বুঝিয়ে দিব। ঘুঘু দেখেছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। তুই একটা মেয়ে হয়ে আমার সাথে এমন করবি? মানলাম তুই মেজর, কিন্তু তোর চাকরি খেতে আমার 1 মিনিটও লাগবে না, সবকিছু আমার জানা আছে কিভাবে কি করতে হবে। আমি তো এত সহজে সবকিছু শেষ করব না, ধীরে ধীরে আমি ওকে ধ্বংস করব। পানি দিয়ে বাইরের ময়লাগুলো পরিষ্কার করলাম। আমার আম্মু কখনো আমাকে দিয়ে কোনো কাজ করায় নাই, কিন্তু রিমি ম্যাডাম আমাকে দিয়ে যা করাচ্ছেন না, কাজ করে খুব হাসি পাচ্ছে। শুধু চিন্তা করছি সামনে আরো কি কি হতে পারে। আন্টি বলল, বাবা আমি ওর পক্ষ থেকে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, যা হয়েছে সবকিছু ভুলে যাও।
আমি আন্টির দিকে তাকিয়ে বললাম, এখানে 2টা খুন হয়েছে আন্টি, তাছাড়া আমি বাইরের মানুষ, আমার সাথে কথা বললে আপনাকে সন্দেহ করবে। আপনি এখন ভিতরে চলে যান। আর আমার শত্রুতা আপনার মেয়ের সাথে, আপনার সাথে নয়। আপনি তো আমার মায়ের সমান, প্লিজ আপনি ভিতরে চলে যান। আন্টি বলল, বাবা চলে যাব। আমি বলি কি, তুমি এই চাকরি ছেড়ে দাও। রিমি তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু করবে। তুমি আমার মেয়ের জামাই, আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হয়ে যাক। আমি বললাম, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আন্টি। আন্টি বলল, বাবা আমি তোমার আন্টি না, আমাকে মা বলে ডাকতে পারো। রিমি হয়তো এই বিয়েটা মানতে পারে নাই, কিন্তু আমি তো তোমাকে আমার জামাই হিসাবে মানি। আমার খুব কষ্ট লেগেছে, আমার সামনে তোমার আম্মুকে অপমান করলো, মাগার আমি কিছুই করতে পারলাম না। কি করব বলো বাবা, আমাকে মাফ করে দাও। আমি আমার মেয়েকে একটু ভয় পাই, তুমি তো ওর রাগের সম্পর্কে জানো। আমি বললাম, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু দেখে নিব। আন্টি বলল, তুমি আমার মেয়েকে বুঝিয়ে আবার ফেরত নিয়ে যাও, আমি এটাই চাই। তবে বিশ্বাস করো বাবা, আমার মেয়ে খারাপ হতে পারে না, কিন্তু ও কোনো খুন করতে পারে না। আমার মেয়ে রাগী হতে পারে, কিন্তু তাই বলে এসব কাজ কখনো করবে না। বুঝলাম না এসব কে করেছে। আমি বললাম, অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে আন্টি, আপনি ভিতরে চলে যান। রিমির আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ ভিতরে চলে গেল। আমি সবকিছু পরিষ্কার করে ভিতরে গেলাম। দরজার কাছে যেতেই রবিন বলল, তুই বাসায় চলে যা, আমি সবকিছু সামলে নিব, এখানে থাকলে তুই অপমানিত হবি। আমি রবিনের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, শুধু বললাম, কিচ্ছু হবে না, চিন্তা করিস না। রিমি ম্যাডাম আমাকে দেখে বলল, এই ছেলে এই দিকে আয়। আমি মাথা নিচু করে ওনার সামনে চলে গেলাম। রিমি ম্যাডাম সোফা থেকে উঠেই আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, আমার আম্মুর সাথে কথা বলিস? আমার আম্মুর সাথে কথা বলার জন্য মানুষ লাইন ধরে থাকে, আর তুই আমার আম্মুর সাথে জোর করে কথা বলিস? তোরে তো আমি। রবিন তাড়াতাড়ি আমাদের সামনে এসে বলল, ম্যাডাম আপনার আম্মু ওর সাথে নিজে গিয়ে কথা বলেছে, আমি নিজ চোখে দেখেছি। যদি বিশ্বাস না হয় আপনি আন্টিকে ডাক দিয়ে দেখেন। রিমি ম্যাডাম রবিনকে ধমক দিয়ে বলল, তোমাকে যেই কাজ করতে দিয়েছি সেটা করো, নাকি চাকরির ভয় নাই? রবিন চুপচাপ সামনে চলে গেল। রিমি ম্যাডাম বাম হাত দিয়ে আমাকে আরেকটা চড় দিয়ে বলল, তোরে মারতে খুব মজা, সকাল থেকে আমার রাগটা কারোর উপর মেটাতে পারছি না, কে না কে আমাকে ফাঁসিয়ে মনে করছে বেঁচে যাবে। তোরে এখন আমি আমি রিমি ম্যাডামের চুলের মুঠি ধরে ওর ঠোঁট সরাসরি আমার ঠোঁটে লাগিয়ে দিলাম। রিমি ম্যাডাম ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, আমি ওরে জোর করে ধরে রাখছি। কিছুক্ষণ পর চুলির মুঠি ধরে সামনে জোরে ধাক্কা দিয়ে ফেলে বললাম, এটা ভুলে যাস না, তুই আমার বিয়ে করা বউ, তুই হয়তো আমার ম্যাডাম হতে পারিস, কিন্তু আমার আজকে ডিউটি ছিল না, কালকে থেকে আমার ডিউটি। সো এখন আমি তোর অর্ডার মানতে রাজি না। রিমি ম্যাডাম লাফ দিয়ে উঠে আমার কলার ধরে বলল, তোর কত বড় সাহস, আমাকে লিপ কিস করিস, আবার আমার অনুমতি না নিয়ে? আজকে তোরে আমি খাইছি। হঠাৎ করে একটা সাংবাদিক ভিতরে ঢুকে বলল, ম্যাডাম এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সত্যি এই খুনের সাথে জড়িত, নইলে আপনি এই ছেলের কলার চেপে ধরে আছেন কেন? আর এই ছেলে তোমার পরিচিত কি? সাংবাদিক দেখে রিমি ম্যাডাম আমাকে ছেড়ে দিল। যে এই রিমি ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, আসলে স্যার আমি সেনাবাহিনীর চাকরি করি, উনি আমাদের মেজর, আমাদের এখন ছুটি চলছিল, কিন্তু ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আর আমি যখন জিজ্ঞেস করি, ম্যাডাম আপনি কি সত্যি কাউকে খুন করেছেন, আমি এই কথা জিজ্ঞেস করতেই উনি আমার কলার চেপে ধরলো। বাকিটা তো আপনি জানেনই স্যার। স্যার আপনাকে এই কথাগুলো বলার কারণে আমার চাকরিও চলে যেতে পারে। সাংবাদিক আমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি সত্য কথা বলেছো, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। উনি যদি সত্যি খুন করে থাকেন তাহলে আমরা সত্যি একদিন বের করবই। সাংবাদিক এই পর্যন্ত বলে উল্টাপাল্টা নিউজ পড়তে লাগলো। রিমি ম্যাডাম আমার দিকে এমনভাবে তাকালো, মনে হলো যেন তিনি আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। আমি আস্তে করে রিমিকে বললাম, তুই আমার আম্মুকে অপমানিত করলি, আমি তোরে এভাবে ছেড়ে দিব? দেখ আমি তোর কি অবস্থা করি, আমার সাথে তুই দিমাগ দেখাস? এখনো আমাকে তুই চিনিস নাই, আমি কি করতে পারি? এই কথাটা বলতে বলতে আরো 10 জন সাংবাদিক আমাকে ঢেলে ভিতরে চলে গেল। ওরা একের পর এক প্রশ্ন করছে যে আমি খুনের কথা বলতেই আমার কলার কেন চেপে ধরলো। এজন্য সবাই এক প্রকার ওনাকে সন্দেহ করতে লাগলো, একের পর এক প্রশ্ন ওনাকে করতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মুচকি মুচকি হাসছি। পিছন থেকে রবিন এসে বলল, রিফাত এটা কি ঠিক করলি? এখন তো সবাই ওনাকে সন্দেহ করবে। আমি বললাম, করলে করুক, তাতে আমার কি? তোর কি মনে হয় এত এত মানুষের সামনে ও আমার আম্মুকে ধাক্কা দিয়েছে, আমি এত সহজেই ছেড়ে দিব ওরে?
রবিন বলল, রিমি ম্যাডাম এখন তোর বউ, ওনার কিছু হলে এর দোষ কিন্তু তোর উপর পড়বে। আমি বললাম, তাতে আমার কিছু আসে যায় না, আমার সাথে ও দেমাগ দেখায়, এখন মজা বুঝবে। রবিন বলল, তবে আর যাই বলি, আর একটু থাকলে তোর বাসর হয়ে যেত। খুব সুন্দর একটা রোমান্টিক দৃশ্য দেখলাম, দেখে মনটা জুড়িয়ে গেল। আমি রবিনকে ঘুষি দিয়ে বললাম, শালা তোর মতলব ভালো না, তুই লুকিয়ে লুকিয়ে। রবিন বলল, ধুর, আজ যাই বলিস, আমার কাছে খুব ভালো লাগছে, তবে তোদের খুব মানিয়েছে। আমার রবিনের কথা শুনে মুচকে একটা হাসি দিলাম। রাগের কারণে যে রিমি ম্যাডামকে আমি লিপ কিস করে দিব ভাবতেও পারি নাই। এটা করা কি আমার ঠিক হয়েছে? মোটেও না। আর ভুল কি করলাম? ও তো আমার নিজের বিয়ে করা বউ, ওর উপর আমার হক আছে। হঠাৎ করে একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে ভিড় ঢেলে ভিতরে ঢুকতে লাগলো। ছেলেটাকে দেখে কেমন যেন রহস্যময় মনে হলো, এজন্য দরজার কাছে আসতেই ওকে আটকিয়ে বললাম, কি চাই আপনার এখানে? ছেলেটা উল্টা আমাকে প্রশ্ন করলো, আমাকে চিনো তোমরা? আমি এবার বললাম, দেখেন, আপনাকে চিনার দরকার নেই, এখন এখান থেকে যান বলছি, এখানে কোনো সমস্যা তৈরি করবেন না প্লিজ। পিছন থেকে রিমি ম্যাডাম বলল, রবিন, ওকে ভিতরে আসতে দাও, ও আমার বয়ফ্রেন্ড, আর এরপর থেকে ওকে দেখলে সম্মান করবে, আমাকে যেভাবে সম্মান করো ওকেও ঠিক তেমনভাবে সম্মান করবে। রিমির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, আমার মুখ থেকে কোনো আর কথা বেরোচ্ছে না। তার মানে রিমি ম্যাডামের বয়ফ্রেন্ড আছে আর আমি কিছুই জানি না। ছেলেটা ভিতরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলল, আপনারা ওকে এভাবে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন না, ও আমার হবু স্ত্রী, তবে আমি এখানকার হাসপাতালের ডাক্তার, আমাকে সবাই খুব ভালো করেই চিনে। আপনারা এই খুনের তদন্ত করতে দেন, যদিও অপরাধী হয়ে থাকে তাহলে ওকে আমি নিজের হাতে আইনের আওতায় তুলে দিব, আপনারা প্লিজ ওকে বিরক্ত করবেন না। এই কথা বলে ছেলেটা রিমির একটা হাত শক্ত করে জড়িয়ে ধরলো। আর তখন একজন সাংবাদিক রিমিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।